আপনি চট্টগ্রাম থেকে এসেছেন? জি, আর টোন শুনে মনে হচ্ছে চট্টগ্রাম থেকে এসেছেন। আচ্ছা ভাইয়া, মানে কি চট্টগ্রামে নিয়ত হয়েছে? দাদা বলে হুন আই কি ওই তোরা হুন উনি শিখ। ফুয়া গোপন না দিলা কেন গড়ে যাইতে নসাইলা, ফুয়া গোপন না দিলা কেন গড়ে যাইতে নসাইলা, পরীক্ষা তো ফেল গজে ফলাই ও মামুরে হেডমাস্টারে তোমারে তোয়া। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি টিটিএন এর বিশেষ আলাপে। আপনাদের সাথে আছে আমি আসিফুজ্জামান সাজিন এবং আমার সাথে আছে স্ক্রিনে অনেক জনপ্রিয় একজন অভিনেতা, যার সম্পর্কে আজকে আমরা জানবো। তিনি কক্সবাজার থেকেই বেড়ে ওঠা একজন শিল্পী, যিনি বাংলাদেশের যে চলচ্চিত্র আছে বা নাটক আছে, সে নাটকের সবচেয়ে জনপ্রিয় একজন শিল্পী জয়নাল জেক। আপনাকে প্রথমে আমি স্বাগত জানাতে চাই। কক্সবাজারের সন্তান, কক্সবাজারে স্বাগতম আপনাকে। ধন্যবাদ সাজে। প্রথমে একটু আপনার সম্পর্কে আমরা জানতে চাই, আপনার সম্পর্কে কিছু বলুন। আমার সম্পর্কে বললে, আমি এলাকারই একটা ছেলে। কক্সবাজারে আমার জন্ম, এখানে পড়াশোনা, এখানে বেড়ে ওঠা। আর পড়াশোনা আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পুরোটাই। আমি রসায়ন নিয়ে মাস্টার্স করেছি। আর হচ্ছে আমি থিয়েটার, আবৃত্তি, তারপরে হচ্ছে মানে শিল্প অঙ্গনে যে প্রত্যেকটা জায়গায় একটা বিচরণ আমার আছে ছোটোবেলা থেকে। মানে স্কুল লাইফ থেকে মানে আমার এই জায়গাটার প্রতি একটা ঝোঁক আছে। সৃজনশীল যে কোনো কাজ, একটা স্বরচিত কোনো আড্ডা, এই জায়গাগুলোতে একটা মানে টান ছিল আর কি। হয়তো ওই টানটা আমাকে অনেক দূর নিয়ে গেছে। এটা বলা যায় এক প্রকার ভালো লাগার একটা জায়গা। ওই জায়গাটা এখনো এনজয় করি বলেই হয়তো এখনো আছে। আমরা একটু জানতে চাই, একেবারে বর্ডার এলাকার একজন মানুষ, একজন ছেলে, কিভাবে চলচ্চিত্রের মধ্যে গিয়ে এতটা জনপ্রিয় হয়ে ওঠার গল্পের যদি কিছু অংশ আমাদেরকে জানাতেন। আচ্ছা, এটা আসলে একদম জনপ্রিয়তাকে টার্গেট করে কোনো কিছু করিনি। নিতান্তই নিজের প্রয়োজনে নিজেকে কতটুকু ডেভেলপ করা যায়, নিজের গ্যাপগুলো ফিল আপ করার জন্য, নিজের যে জিনিসগুলা আমরা সচরাচর আসলে আমরা জানি না আমার মধ্যে কি কি প্রবলেম আছে। এই জিনিসগুলো আসলে একজন মানুষ যখন জানতে পারে আমার মধ্যে এই প্রবলেমগুলো আছে, তখন কিন্তু সে আস্তে আস্তে তার মধ্যে একটা জিনিস চলে আসে যে না, আমার এই গ্যাপটা আছে, আমাকে এটা ফিল আপ করতে হবে। একটা সময় গিয়ে কিন্তু সে পরিপূর্ণতা লাভ করে। তো আমার টার্গেটই ছিল এটা, আমার মধ্যে যে ছোট ছোট যে গ্যাপগুলো আছে এগুলো আমি ফিল আপ করবো এবং আনন্দের সাথে। এটা এমন না যে আমাকে কালকেই করতে হবে, এক বছরের মধ্যে করতে হবে। পড়াশোনা করা, পাশাপাশি শিল্প চর্চা করা, আবৃত্তির সাথে, স্বরচিত পাঠের সাথে। ধরেন একটা আড্ডা, একটা সার্কেল আছে যারা নিজেদের ক্রিয়েশনগুলো নিয়েই আড্ডা দেয়। একটা ছোট গল্প, একটা কবিতা, একটা উপন্যাস নিজেই লিখেছে, ওটা নিয়ে আড্ডা হচ্ছে, আমি গিয়ে শুনি। এই জায়গাগুলো আসলে নিতান্তই নিজের প্রয়োজন এবং নিজের খোরাক বলা যায় এটাকে। সো ওভাবেই আসলে মানে শুরুটা ওভাবেই চলে যাচ্ছে আর কি। স্ক্রিনে এত হাস্যরসে দেখা যায়, এত কমেডি অভিনয়গুলোতে সবসময় আপনাকে দেখা যায়, কিন্তু এই যে আমরা এখন আলাপ করছি এতটা গভীরভাবে, যেন একজন ছাত্র শিক্ষককে বোঝাচ্ছে, শিক্ষক ছাত্রকে বোঝাচ্ছে, এত দারুণভাবে বিশ্লেষণ করেন কেমনে আসলে? আপনার ব্যক্তিগত জীবন নিয়ে যদি আমরা প্রশ্ন করি, যে ব্যক্তিগত জীবনে আসলে অভিনয়ের পাশাপাশি কি করা হয়? ব্যক্তিগত জীবনে আমি একজন শিক্ষক। তাহলে আমাদের অনুমানটাই আসলে সঠিক প্রমাণিত হলো। তার মানে শিক্ষকতার পাশাপাশি মানে শিক্ষকতার পাশে আমরা জানি সবসময় ব্যস্ত সময় পার করেন। এত ব্যস্ততার পর গিয়ে এত দারুণভাবে অভিনয়গুলো কেমনে আসলে অডিয়েন্সদের দিয়ে থাকেন? না, অভিনয় তো আসলে করি স্টুডেন্ট লাইফ থেকে। শিক্ষকতায় পেশায় আসছি বেশি দিন হচ্ছে না, 3-4 বছর। আমার নিয়োগটা হয়, নিয়োগ হওয়ার পরে জয়েন করি 3-4 বছরে চলতেছে এবং কাজ তো অনেক আগে থেকে শুরু করেছি আমি। সো আসলে মেনটেন করা, আমি যখন কেমিস্ট্রি স্টুডেন্ট, অনেক হার্ডওয়ার্ক করতে হয়। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে
অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, এগুলা এক একটা মানে বিশাল ব্যাপার স্যাপার, অনেক হার্ডওয়ার্ক। সো তার মাঝখান থেকে সময় বের করে আমি নাটকের মহড়াতে যাওয়া, পড়াশোনা করা, আসলে অনেক পড়াশোনার একটা ব্যাপার আছে। আমি যখন শেক্সপিয়ার নিয়ে পড়েছি, আমি ইয়েটস পড়েছি। অনেকেই বলে যে আমি যখন হলে ছিলাম তখন বলতো যে ইংলিশের আর সাহিত্যের ছেলেরা বলতো যে তাহলে জয়নাল ভাই আপনি সাহিত্য নিয়ে পড়াশোনা করতেন, রসায়ন নিয়ে পড়েন, আর আপনি পড়তেছেন ম্যাকবেথ, আপনি পড়তেছেন শেক্সপিয়ার। তো আসলে এটা ওই যে থাকে না, একটা ক্ষুধা থাকে না, মানে কেমিস্ট্রি স্টুডেন্ট হলেও সাহিত্যের প্রতি একটা একটা বলা যায় যে একটা ক্ষুধা কাজ করে। আমি পড়তে চাই, জানতে চাই। এই জিনিসগুলো আসলে আমার কেন জানি মনে হয় প্রাকৃতিক আর কি। একটা মানুষের মধ্যে কি কি আগ্রহ থাকে, কি কি সৃজনশীলতা, এগুলো কিন্তু গড গিফটেড। হয়তো কিছু জিনিস পরিবেশ, পারিপার্শ্বিকতা তৈরি করে, কিন্তু এগুলো কিন্তু একদমই না, ভিতরে থাকে কিন্তু ওইটাই। আমরা একটু ব্যক্তিগত জীবনের দিকে ঝুঁকতে চাই, যে আমাদের একটু বলবেন অনুগ্রহ করে যে কিভাবে আসলে জয়নাল জ্যাক, যে নামটি নিয়ে আপনি সবচেয়ে বেশি পরিচিত, এই যে নামটা সবসময় দেখা যায় জয়নাল জ্যাক, এই জয়নাল জ্যাক নামের পিছনের রহস্যটা কি? জয়নালটা বুঝতে পারলাম, কিন্তু জ্যাকটা কিভাবে এলো? এটা ছোট একটা ইয়ে আছে, আসলে আমি ডিটেল আনসার করি না কখনো, কারণ অনেকের নামের মধ্যেই তো একটা ইয়া থাকে, একটা কিছু যুক্ত থাকে, হ্যাঁ, একটা পরিচিতির একটা ইয়া থাকে। আর আমার প্রথম ফিল্মটা ছিল রান। রান ফিল্মটা ডিরেকশন দিয়েছিল আফসানা মিমি আপু, প্রথম ফিল্ম এটা। যে ফিল্মটা আসেনি, যে কোনো কারণে ফিল্মের শুটিং অর্ধেক হওয়ার পর আর রান করেনি। সিনেমার নাম রান, কিন্তু রান করেনি, শুটিং স্টপ হয়ে গেছে। একটা ক্যারেক্টার, একটা ক্রিকেট টিম নিয়ে গল্প, আমার ক্যারেক্টার নামটা ছিল জ্যাক। সো ওই নামটা সবাই বলা, বিভিন্ন প্রেস মিটিং, সব জায়গায় আসলে ওই বলা থেকে আসলে যখন একজন শুনে, দুইজন শুনে, এইভাবে আসলে হয়ে গেছে আর কি জিনিসটা। সার্কেলে সবাই বলতে শুরু করলো, আমি চিন্তা করলাম যে তাহলে একটা জিনিস স্টাবলিশড হয়ে গেছে, দুইটা যোগ করে দিই, তাহলে জয়নাল জ্যাক হয়ে যায়। আমরা নতুন স্ক্রিনে আর নতুন কি কোনো কাজ দেখছি কিনা? কেমন ব্যস্ত সময় পাচ্ছেন? ব্যস্ততা আছে, আমার ব্যস্ততা অনেক, কিন্তু সময় দিতে পারি না। প্রতি সপ্তাহেই কিন্তু কাজ করি, কিন্তু ওই সময়টা দিতে পারি না, একদম ফুল টাইম দিতে পারি না। যতটুকু পারি, একদম আমার সর্বোচ্চ যতটুকু পারি আমি সময় দিই। দেখা যায় এখান থেকেই ভালো ভালো কাজ চলে আসে, দর্শক পাচ্ছে। আর আমরা কি সবসময় এরকম কমেডি ক্যারেক্টারেই দেখবো আপনাকে, নাকি অন্য কোনো ক্যারেক্টারে কাজ করার পরিকল্পনা আছে, বা এটাই কি আপনার পছন্দীয় ক্যারেক্টার? এখন আসলে এটা ডিপেন্ড করে হচ্ছে দর্শক এবং ডিরেক্টরের উপর। আমি একজন আর্টিস্ট, আমাকে আপনি যদি একটা ক্যারেক্টার আমাকে প্লে করতে বলেন অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ রাইটার, আমি ওই ক্যারেক্টারটাই প্লে করব। কিন্তু আমাকে যদি একজন ডিরেক্টর একটা সিরিয়াস ক্যারেক্টারে না করায়, দর্শক যদি আমাকে সিরিয়াস ক্যারেক্টারে যদি স্বাচ্ছন্দ্যে না নেয়, তাহলে তো আমার করা কিছু থাকে না। দর্শক আমাকে কমেডিতে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, খুব বেশি এনজয় করে আমি যতটুকু ফিডব্যাক পাই। আর ডিরেক্টররা ওই জায়গা থেকে আমাকে কমেডিতে বেশি নেয়, সিরিয়াস কমেডি বেশি করি। তবে সিরিয়াস ক্যারেক্টার করি না, ওরকম না, করি। তবে সব মিলেই যাচ্ছে, মানে আমি চাই কিন্তু সিরিয়াস ক্যারেক্টার করতে, আমি ডার্ক কমেডি করতে চাই। সো যেদিকে আমাকে ডাক, আমি মনে করি একজন আর্টিস্টকে যেভাবেই ইউজ করবে একজন ডিরেক্টর, আর্টিস্টে সেভাবেই তার ক্যারেক্টার প্লে করবে, আমিও ওরকম। নতুন কোনো কাজ, নতুন কোনো ক্যারেক্টারে কাজ করছেন, যদি কিছু ধারণা দিতেন আমাদের আগে। আর রিসেন্ট ভ্যালেন্টাইনের জন্য একটা প্রজেক্ট শেষ করলাম, নামটা এখনো ফিক্সড হয়নি। ওখানে মুশফিকার ফারহান আছে, অর্চিতা স্পর্শী আছে, তারপরে আরেকটা বঙ্গের একটা কাজ করলাম, সেমিস্টার ফাইনাল। ওই কাজটা বঙ্গ অরিজিনাল সিরিজ, একটার পর একটা স্লট আসবে। ওই কাজটা একটা স্টুডেন্ট, 4 জন স্টুডেন্টের গল্প, ওই কাজটা শেষ করলাম। তারপর আমার আরও কিছু, যেমন আপনার
আমার নেক্সট উইক থেকে আমার খুব দুর্দান্ত কিছু প্রজেক্টের কাজ শুরু হচ্ছে। অলরেডি স্ক্রিপ্ট পেয়ে গেছি, আমি স্ক্রিপ্ট পড়তেছি। ভালো ভালো কাজ আসবে, এর আগেও অনেক কাজ করা আছে, অনিয়ার আসবে। রেগুলার করে যাচ্ছি, দর্শক রেগুলারই পাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফারহান এর নাম যেহেতু এসেছে, একটু বলুন যে কেমন এত মানে সোশ্যাল মিডিয়াতে বারবার দেখা যায়, কাজেও বারবার দেখা যায় ফারহানের সাথে, মানে এত সক্ষতা কেমনি? আচ্ছা, ফারহান এটার আসলে অ্যাজ এ গুড হিউম্যান বিং ফারহান অসম্ভব ভালো একজন মানুষ। আসলে মাঝখান দিয়ে কিন্তু আমার কাজের একটু ভাটা পড়া যেটাকে বলে, আমার মানে কাজ থেকে মূলত বলতে গেলে একটু আউটই ছিলাম। ধরেন 2020-এর আগে একটু জব নিয়ে ব্যস্ত ছিলাম বেশি। তো ফারহানের সাথে একটা প্রজেক্ট আমার হঠাৎ করে শিডিউল হলো, ফারহানের সাথে কাজ শুরু হলো। দেন ফারহান আসলে অনেকগুলা গল্পে আমাকে রেফারেন্স হিসেবে দেয়, জ্যাককে নাও, এই ক্যারেক্টারটা জ্যাক ভালো করবে। যখন তুমুল জনপ্রিয় একজন আর্টিস্ট, তুমুল জনপ্রিয় একজন হিরো একটা গল্প শোনার পরে চিন্তা করে এই ক্যারেক্টারটা জয়নাল জ্যাক করলে ভালো করবে, তখন আসলে আমি জয়নাল জ্যাক ওখানে ভালো না করে উপায় থাকে না। আমি তখন একটা বেস্ট এফোর্ট দিই। সে চমৎকার একজন মানুষ, তাকে যতটুকু দেখা যায় কিন্তু পুরোটাই বিপরীত, মানে অসম্ভব অমায়িক, জেন্টেল এবং বিনয়ী একজন মানুষ ফারহান। অসম্ভব ভালোবাসে আমাকে অ্যাজ এ ফ্রেন্ড। আমিও মানে আমি সবসময় স্ট্যান্ড বাই থাকি যে আমি কিছু করতে পারি না এখনো ফারহানের জন্য, সবসময় আমার জন্যই করে, জানি না কখনো করতে পারবো কিনা। ইটস এ ভেরি মানে সুপার একজন হিউম্যান বিং। আপনাদের বন্ধুত্ব এভাবেই বেঁচে থাকুক হাজারো বছর, এটাই কামনা। আমরা এটি শেষ প্রশ্ন দিয়ে শেষ করব। যদি আপনার পারিবারিক জীবন নিয়ে যদি কিছু বলতেন, কেমন কাটে আসলে পারিবারিক সময়? আমার পরিবারে আমার হচ্ছে 2 ছেলে, আর আদিপ, আয়ান, আর আমার ওয়াইফ যথেষ্ট সাপোর্টিভ একজন মানুষ, খুবই সোভার, জেন্টেল, মানে চমৎকার একজন মানুষ আর কি। তেমন বলা হয় না আসলে, অনেক সাপোর্ট করে আমাকে, মেন্টালি সাপোর্ট করে, সব দিক দিয়ে সাপোর্ট করে। আসলে একজন মানুষ সফল হওয়ার জন্য তার ফ্যামিলির সাপোর্ট খুব দরকার। ওই সাপোর্টটা আমি পাই, আমার মা বাবার কাছ থেকে পাই। সো পরিবার আমার সবচেয়ে আগে, পরিবার এর পরে হচ্ছে সবকিছু, আমার কাজ, জব। মানে আমি পরিবারকে অনেক বেশি ভালোবাসি, অনেক পরিবার কেন্দ্রিক একজন মানুষ। যেহেতু চট্টগ্রামের অঞ্চল থেকে আপনার যাওয়া, সেহেতু কেমন আসলে ওখানে আপনাদের সাথে ট্রিট করা হয়? যেহেতু চট্টগ্রামের আমরা খুব কমই দেখি, বা আমি যদি স্পেসিফিকভাবে বলি, কক্সবাজার থেকে আমরা এই চলচ্চিত্র জগতে খুব কমই লোক দেখি। এটা আসলে ল্যাঙ্গুয়েজটা একটা ফ্যাক্ট। ওই জায়গা থেকে এখানে অনেক প্রেজেন্টেশনের একটা ব্যাপার থাকে। ধরেন আমি যখন প্রমিত বাংলা বলতে যাব, ওই ক্ষেত্রে একটা আঞ্চলিক টান তো থাকে। এটা একটা বিশাল প্রতিবন্ধকতা। এখন আমি যখন একটা ক্যারেক্টার প্লে করব, আমার ক্যারেক্টারের মধ্যে যদি আঞ্চলিক টানটা চলে আসে, তখন আসলে একটু শুনতে একটু লাগে, ওই জায়গা থেকে একটু প্রবলেম ফেস করতে হয়। কিন্তু এটা অনেক চর্চার একটা বিষয়, এবং তবে এটাকে প্রতিবন্ধকতা মনে করে মানে ভয় পাওয়ার কিছু নয়, এটা কেটে যায়। আর এই ক্ষেত্রে কনফিডেন্সটা অনেক বেশি জরুরি। শুরুর দিকে আমার কনফিডেন্স লেভেল অনেক কম ছিল। এই জায়গা থেকে ধরেন অনেকেই শুটিংয়ে শুরুর দিকে একদম স্পেশালি একদম যখন আমি প্রথম কাজ শুরু করি টেলিভিশনে, তখন একটু অনেকে জিজ্ঞেস করতো, আপনি চট্টগ্রাম থেকে এসছেন? জি। আর টোন শুনে মনে হচ্ছে চট্টগ্রাম থেকে এসছেন। আচ্ছা ভাইয়া, মানে কি একটু টান আছে তো। আমি চিন্তা করলাম যে টান আছে, এখন তাহলে কি করব, মানে মনে মনে মানে বুঝতেছি না। এখন কোনো একটা সিকোয়েন্স করতে গেলে যদি কোয়ার্টিস্ট অথবা একটু টান আছে, তখন তো আর ক্যারেক্টারটা প্লে করা যায় না। মানে এই ক্ষেত্রে আসলে
এটা তো অনেক একজন পারফর্মারের জন্য প্রতিবন্ধকতা, বিশাল প্রতিবন্ধকতা। কনফিডেন্স পড়ে গেলে আর পারফরমেন্স তো করা হয় না। মানে এক্ষেত্রে আসলে আমাদের পার্থদা অনেক হেল্প করছে আমাকে, আমাদের অপর্ণা, যেমন আমরা রাব্বু ভাইয়ের বোন নামে একটা সিরিয়াল করতাম। তো মেকআপ রুমে থাকতো ইরফান সাজ্জাদ, অপর্ণা, পার্থ বড়ুয়া, জয়নাল জ্যাক, 4 জন 4 গায়া, মানে এখানে 4 গায়া ভাষা ছাড়া আর কোনো কিছু হবে না। এই কিরে কেন আছিস তোরা, কি খবর? এখন যারা নন চাটগা এরা চিন্তা করে কি বলে, এরা দাদা কি বলে, অপর্ণা কি বলে, এরা তো বুঝি না কিছু। এখন অনেকেই বলে দাদা, মানে ভাষা তো ওখানে মারা গেছে শুনছি, সিলেটে আহত হয়েছে, চট্টগ্রামে নিহত হয়েছে। দাদা বলে একটা হুন, আই কি ওই তোরা হুন, উনি শিখ। এখন আমি তো অনেকগুলো ফেস করি এই জিনিসগুলো। আমি আসলে তখন আসলে থাকে না, একটা কনফিডেন্সটা তখনই তৈরি হয় যখন সিনিয়ররা এই জিনিসটাকে খুব লাইটলি নিচ্ছে। এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু না। প্রত্যেকটা ডিভিশনের মানুষের কিন্তু আঞ্চলিক ভাষা আছে, এটাই মায়ের ভাষা, ওই টানটা থাকবে। কিন্তু আমাদের উচিত প্রমিত বাংলাকে প্রপারলি পারা, ওভারকাম করা, হ্যাঁ আয়ত্ত করা। কিন্তু তাই বলে এটা না যে ওই টানের কারণে আমি কাজটাই করতে পারবো না, আমার কনফিডেন্স লেভেল লো হয়ে যেতে হবে, তাই না? সো আমি আমার সিনিয়রদের কাছ থেকে এই কনফিডেন্সটা পেয়েছি। আমি পার্থদা, অপর্ণা, আমাদের সাজ্জাদ তো আঞ্চলিকতাকে বা আপনার নিজের মায়ের ভাষাকে আপনি এতটা ভালোবাসেন। মায়ের ভাষায় অনেকগুলো গান, আমরা অনেক ফেমাস গান আছে, এমন কোনো গান আপনার জানা আছে কিনা, যদি 2-1 কলি যদি আপনি শুনিয়ে দিতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা, মানে আঞ্চলিক। আচ্ছা, একটা খুব মজার একটা গান ছোটবেলায় মানে আমাদের এলাকায় অনেক বেশি শুনতাম আর কি গানটা। তাহলে দেখি একটু, হ্যাঁ চেষ্টা করা যায়। ফুয়া গোপন না দিলা কেন গড়ে যাইতে নসাইলা, ফুয়া গোপন না দিলা কেন গড়ে যাইতে নসাইলা, পরীক্ষা তো ফেল গজে ফলাই, ও মামুরে হেডমাস্টারে তোমারে তোয়া। বাহ বাহ বাহ, খুব ভালো। তার মানে জয়নাল জ্যাক শুধু অভিনয়ে নয়, গানেও অনেক পারদর্শী। পাশাপাশি আমরা তো এখন আরেকটা জানলাম যে একজন সরকারি শিক্ষক, একেবারে সরকারি নিবন্ধিত শিক্ষক হিসেবে কাজ করছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আজকে এতটুকুই, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো বিশেষ মানুষকে নিয়ে। ততক্ষণে টিটিএনের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।